হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু BSSEI। আমাদের সামনে প্রাইমারি টেট অ্যানাউন্স হয়েছে এবং সেটা হবে স্বভাবত। তো প্রাইমারি টেটের মধ্যে যে সিলেবাসটা আমাদের মেন সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ, এবং সেই ইংলিশ নিয়ে আজকে আমরা কিছু সিলেবাস তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে ইংলিশের কিন্তু স্পেসিফিক্যালি আমাদের গ্রামারের কোনো সিলেবাস দেওয়া হয়নি, যেটা আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে। তো এবারে যেহেতু 15 মার্কস প্লাস 15 মার্কস ইজ ইকুয়াল টু 30 মার্কস আমাদের ইংলিশে থাকছে, তো মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিভিশনটা। ডিভিশন মানে 15 মার্কস হচ্ছে আমাদের কম্প্রিহেনশন পার্টে থাকছে, আর 15 মার্কস থাকছে হচ্ছে আমাদের পেডাগগির পার্টে। প্রথমে যেটা আলোচনা করব আমরা, যেটা হচ্ছে চলো আমরা দেখে নিই যে এবারে আমাদের কম্প্রিহেনশনে যেটা দিচ্ছে, মানে আমরা কিন্তু প্রথমেই বলতে পারবো না যে ইংলিশের গ্রামারটা আসছে। তো আমাদের প্রথমেই স্ট্রাইক করবে যে আমরা এতদিন যে ইংলিশ শিখে এসেছি, তাহলে কি এতদিন ধরে যেটা শিখলাম চাকরির পরীক্ষায় কি গ্রামার আমাদের আসবে না? সেটা কিন্তু একদম ভাবাটা ভুল। কারণ প্রথমেই দেখবে যে আমাদের কম্প্রিহেনশন যেটা আসছে সেটাতে লেখা হয়েছে টু আনসিন প্রোজ অ্যান্ড প্যাসেজ। সো টু আনসিন প্রোজ প্যাসেজেস বলতে কি বোঝাচ্ছে? তোমাদের দুটো করে প্রোজ দেওয়া হবে, একটা হয়তো প্রোজ একটা পোয়েম, সেরকমও দেওয়া যেতে পারে। তো ডিসকাশন কি দেওয়া আছে এবং ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে যে ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ অ্যান্ড সায়েন্টিফিক। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস 4 টপিকস? ডিসকার্সিভ বলতে কি বোঝাচ্ছে? ডিসকার্সিভ মানে হচ্ছে তোমার কোনো হয়তো বিতর্কমূলক বা আর্গুমেন্টেটিভ এরম টাইপের হয়তো কোনো কম্প্রিহেনশন আসলেও আসতে পারে। নেক্সট আসছে হচ্ছে লিটারারি। লিটারারি বলতে কি বোঝাচ্ছে? ধরো ইট রিলেটেড টু এনি কাইন্ড অফ পোয়েম বা প্রোজ, আমরা যেটা সাহিত্যিক বলে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যারেটিভ। ন্যারেটিভ মানে কি বোঝাচ্ছে? তুমি কোনো ব্যাপারে কারোর ব্যাপারে বলছো বা সেই ধরনের কোনো টপিক তোমাকে আলোচনা করার জন্য বলেছে, সেইরকম টাইপের হয়তো তোমাকে প্যাসেজ দিল। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক। সায়েন্টিফিক মানে কি বোঝাচ্ছে? রিলেটেড টু সায়েন্টিফিক ম্যাথস, মানে বৈজ্ঞানিক বা ওই রকম ধরনের কোনো প্যাসেজ এলো। তার মানে আমাদের প্রথমেই যেটা বলে নিতে হবে যে যে কম্প্রিহেনশনগুলো আসছে সেই কম্প্রিহেনশনের মধ্যে কিন্তু এইরকম ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ অথবা সায়েন্টিফিক এইরকম টপিক রিলেটেড কিন্তু প্যাসেজ আসবে। পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি বলছে? উইথ কোয়েশ্চেন্স অ্যান্ড কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তার মানে আমাদের বুঝে নিতে হচ্ছে প্রথমেই যে কম্প্রিহেনশনটা আসবে, মানে সেটা প্রোজ থেকেই বলো বা পোয়েম থেকেই বলো। নেক্সট যেটা রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন আনসার্স থাকবে, মানে সেটা হয়তো তোমাদের ট্রু ফলস বা সাপোর্টিং স্টেটমেন্ট যেরকম আমরা সাধারণত কম্প্রিহেনশন প্যাসেজ করে থাকি সেরকম আসতে পারে। এবং তার সাথে রিলেটেড হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবার নেক্সট কোয়েশ্চেন হয়তো তোমাদের মধ্যে স্ট্রাইক করবে যে গ্রামার আমার কি আসছে। তো আমাকে এটা প্রথমেই মনে রাখতে হবে যে যেহেতু একটা আনসিন প্রোজ আসছে বা আনসিন একটা পোয়েম আসছে, সেইখান থেকে রিলেটেড গ্রামার, সেইখান থেকে রিলেটেড ভোকাবুলারি খুব ভালো করে পড়তে হবে। তাহলে এবার আমার নেক্সট কোয়েশ্চেন হয়তো তোমাদের মনে স্ট্রাইক করবে যে গ্রামার আমরা কি পড়বো, কি পড়তে পারি আমরা? গ্রামারে বেসিক্যালি পার্টস অফ স্পিচ, টেন্স বা ধরো ন্যারেশন, এরার্স, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে ইংলিশের উপর ফোকাস করা হয় সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের আনসিনটা ভালো করে পড়ে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে। পয়েন্ট 1। সেকেন্ডলি হচ্ছে ভোকাবুলারি বলছে। এবার ভোকাবুলারি মানে হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে সিনোনিমস, অ্যান্টোনিমস, বা হয়তো সেখান থেকে তোমাকে সিঙ্গেল এক্সপ্রেশন যেটা দেওয়া হয়, সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন, সেরকম দিতে পারে। তার মানে আমাকে গ্রামার, ভোকাবুলারি দুটোর ওপরে কিন্তু ফোকাস করতে হচ্ছে। তার মানে আমি শুধুমাত্র যদি কম্প্রিহেনশনটা করে যাই, গ্রামার ভোকাবুলারি যদি আমি না করি, তাহলে কিন্তু আমি করতে পারছি না। তাহলে আমার একটা জিনিস খুব ক্লিয়ার যে গ্রামার ভোকাবুলারি আমার টেক্সট বেসড, মানে আনসিন বেসড অনুযায়ী কিন্তু কম্প্রিহেনশন রিলেটেড গ্রামার ভোকাবুলারি আসছে। অ্যাকর্ডিং টু দ্য সার্কুলার, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে রিগার্ডিং কম্প্রিহেনশন, গ্রামার ভোকাবুলারিটা কিন্তু আমরা শুধুমাত্র এই কম্প্রিহেনশন রিলেটেডের ওপর জোর দেব। খুব ভালো করে প্যাসেজটা পড়তে হবে এবং সেই প্যাসেজটার ওপর পড়ে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে সেখান থেকে কি টেন্স আসছে, না ন্যারেশন আসছে, না ভয়েস চেঞ্জ আসছে, অথবা জেন্ডার, সিঙ্গুলার, প্লুরাল, এনিথিং ইট ক্যান কাম। এছাড়াও সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন তো বললাম, নমিনাল কম্পাউন্ড, ভোকাবুলারি পার্ট থেকে সেইগুলো। আচ্ছা, এবার এটা হচ্ছে পুরোটাই 15 মার্কস রিলেটেড আমাদের ফার্স্ট সেগমেন্ট। চলো লেটস মুভ অন টু আওয়ার সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। নাও হোয়াট ইজ দিস মিনিং পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? পেডাগগি মানেই হচ্ছে হাউ ইউ উইল ট্রেন আ চাইল্ড
মানে তুমি কিভাবে, একটা পেডা কথার অর্থই হচ্ছে তুমি সেই বাচ্চাকে কিভাবে ট্রেন্ড আপ করছো। তো যখন তুমি এটা পড়বে তোমার প্রথমেই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন বা হাউ ইউ উইল লার্ন, বা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন কথার অর্থটা কি হচ্ছে, তুমি একটা ল্যাঙ্গুয়েজ, মানে বেসিক্যালি আমরা কিন্তু ইংলিশের ওপরই ফোকাস করছি, তাহলে ইংলিশ লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ অ্যাকুইজিশন কিভাবে এটা বেসটা হচ্ছে তুমি যেটা শিখছো এবং তুমি একটা কোন জিনিসটাকে তুমি অ্যাকোয়ার করছো বা অর্জন করছো। একটা জিনিস হচ্ছে তোমার শেখা, একটা জিনিস হচ্ছে তোমার অর্জন করা। যে জিনিসটা তুমি জানছো সেটা হচ্ছে ফ্রম ইওর মাদার টাং, মানে যেটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড যেটা আমার এখানে মেন বেসিক্যালি যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কিন্তু পুরোটাই আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ কনসিডার টু বি অ্যাজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এটা পরিষ্কার মনে রাখতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের মাতৃভাষা নয়। যার জন্য এই টপিকটাই কিন্তু পুরোটাই তোমাদেরকে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন পুরোটা পড়তে হবে এবং জানতে হবে যে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করছি। নেক্সট উই উইল কাম টু আওয়ার নেক্সট পার্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। নাও এখানে প্রথমেই কিন্তু ফোকাস রাখতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ বলতে কথার অর্থ হচ্ছে যে এখানে কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশের উপর ডিপেন্ড করা হচ্ছে, মানে হোয়াট আর দ্য প্রিন্সিপালস ইউ শুড ফলো ওয়াইল ইউ লার্ন আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে তোমাকে অনেকগুলো রুলস রেগুলেশনস মনে রাখতে হবে, কারণ তুমি যখন জিনিসটা নতুন করে পড়ছো তোমাকে কিন্তু সেটার অনেক কিছু নীতি আছে, সেই নীতিগুলো তোমাকে পড়ে রাখতে হচ্ছে, যেগুলো আমরা হয়তো ইন আওয়ার লেটার ক্লাসেস আমরা সেগুলো আমরা আলোচনা করব বা আমরা সেগুলো জানবো। নেক্সট কামস আওয়ার সেকেন্ড সেগমেন্ট, যেটা হচ্ছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল। এবার নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যখন আমরা একটা ক্লাসে যখন পড়াচ্ছি, একটা স্টুডেন্ট যখন একটা টিচারকে সে শুনছে, প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে কিন্তু আমরা আগের পার্টে দেখলাম যে হাউ ইউ উইল লার্ন অ্যান্ড হাউ উইল ইউ অ্যাকোয়ার আ ল্যাঙ্গুয়েজ। সো রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি যে কথাটা শুনবে সেটা শুনেই কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজটা ভালো করে বলতে পারবে বা শিখতে পারবে। কারণ তুমি যতক্ষণ না কোনো টিচারের থেকে শুনছো কোনো কথা তুমি কিন্তু সেটা কোনোভাবেই নিজের কাছে অর্জন করতে পারবে না। যার জন্য একটা টিচারের কি রোল থাকে, সে যখন একটা জিনিস কাউকে শোনাচ্ছে এবং সে পড়াচ্ছে সেটা কিন্তু খুব দরকার একটা বিদেশি ভাষার পক্ষে সেটাকে জানার, কারণ এই দুটো জিনিস লিসেনিং অ্যান্ড স্পিকিং এই দুটো জিনিস কিন্তু চিলড্রেনরা খুব ভালো করে নিজেদের একটা কাজে লাগাতে পারে সেই বিদেশি ভাষাটাকে অর্জন করার জন্য। নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা খুব ভালো করে জানি যে ইংলিশ শিখতে গেলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিজের মতন করে অ্যাকোয়ার করতে গেলে আমাকে কিন্তু গ্রামারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ গ্রামার ইজ দ্য বেস। গ্রামার যদি আমরা খুব ভালো করে না পড়ি আমরা কিন্তু কোনোভাবেই কোনো কিছু রাইটিং লিখতে পারবো না, কারণ এই গ্রামার কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে ইট বেস প্রথমত, সেকেন্ডলি হচ্ছে it helps in communicating ideas. What is the meaning of this line? Communicating ideas, কারণ একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে তার ব্যাকরণ অথবা গ্রামারটা খুব খুব দরকার। বা তোমাকে জেনে নিতে হবে যে হাউ ইউ উইল অ্যাকোয়ার গ্রামার ভার্বালি as well as in written form. What is the meaning of the word verbally? Verbally মানে তুমি কথাটা কিভাবে বলবে। আমি যখন একটা কথা বলছি অবশ্যই আমার টেন্স, আমার একটা ন্যারেশন যখন আমি ইউজ করছি অবশ্যই আমার একটা সুন্দর কনস্ট্রাকশন থাকা উচিত, কারণ উইদাউট প্রপার টেন্স গ্রামার ইজ ইনকমপ্লিট। তাহলে গ্রামার যখন আমি পড়বো বা গ্রামার আমি যখন কাউকে শেখাচ্ছি অবশ্যই সেটা মনে রাখতে হবে যে সেই বাচ্চা যখন শিখছে একটা অচেনা ভাষা, বিকজ ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ কনসিডার্ড টু বি অ্যাজ দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। সো ইউ শুড কনসিডার আ স্টুডেন্ট ওয়েন আ স্টুডেন্ট ইজ লার্নিং আ গ্রামার, তার কিন্তু এই কমিউনিকেটিং আইডিয়াসটা যেন তার মনের মধ্যে তৈরি হয় যে হাউ হি অর শি উইল কমিউনিকেট উইথ আদার্স অর হাউ হি অর শি উইল স্পিক, because when he will write or when she will write any writing, her sentence construction should be completed because grammar is the base. So এই হচ্ছে এই দুটো সেগমেন্টের ডিসকাশন। নেক্সট we will move on to another part,
যেটা হচ্ছে আমরা বেসিক্যালি যখন আমরা স্কুলে পড়াই, কারণ আমরা প্রথমেই বলেছি পেডাগোগি মানেই হচ্ছে হাউ ইউ আর ট্রেনিং আ চাইল্ড। সো যখন আমরা একটা চাইল্ডকে ট্রেন্ড আপ করছি, আমাকে যখন একটা ক্লাসরুমে বসতে হচ্ছে অ্যাজ আ টিচার, আমাকে দেখতে হবে যে আমার টোটাল যদি 60টা স্টুডেন্টস থাকে, তার মধ্যে যদি 50টা স্টুডেন্টস আমাকে নিতে পারলো, বুঝতে পারলো, তার মধ্যে কিন্তু 10টা স্টুডেন্ট অবশ্যই থাকবে যে কিনা হয়তো বুঝতে পারবে না। সো এখানে দেখো সিলেবাসে লেখা আছে ডাইভার্স ক্লাসরুম। What is the meaning of the word diverse classroom? Diverse means variety, because একটা স্টুডেন্ট হয়তো ইন্টেলিজেন্ট হতে পারে টু মাচ, একটা স্টুডেন্ট হয়তো সেরকম হয়তো ইনকেপেবল, সে হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি ব্যাপারটা। তো আমাকে কিন্তু একটা চ্যালেঞ্জ দিতে হবে, যে আই শুড টেক আ চ্যালেঞ্জ হাউ টু টিচ দ্যাট চাইল্ড। সো সেই রকম আমাকে ক্লাসে অনেক কিছু ফেস করতে হচ্ছে রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅর্ডার্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন্স? ডিসঅর্ডার মানে সবাই সবসময় একসাথে কথা বলতে পারে না, অনেকের লেট স্পিকিং পাওয়ার আছে, স্পিচ থেরাপি করতে হয় অনেকের, এগুলো আমরা পড়বো। ডায়ালেক্সিয়া থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো আমরা প্রত্যেকটা সাবজেক্টের উইকনেসগুলো, তাদের সেগুলো আমরা কিন্তু তাদের মেন্টালি ডিসঅর্ডার বা তাদের কিন্তু ডিজিজ আছে এরকম কিন্তু আমরা বলতে পারি না, কারণ একজন ডিসঅর্ডার চাইল্ডও কিন্তু ওয়ান্স সে কিন্তু ইন্টেলিজেন্ট হয়। তো আমাকে অ্যাজ এ টিচার আমাকে দেখতে হচ্ছে যে আমি একটা ডাইভার্স ক্লাসরুমে যখন গেছি, আমাকে একটা ইন্টেলিজেন্ট চাইল্ডকে যখন পড়াতে হচ্ছে, সেম ওয়ে আমি একটা যে উইক, যে হয়তো সে সেরকমভাবে ইনকেপেবল, অতটা সে বুঝতে পারছে না, আমাকে কিন্তু সবটা তাকে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস যদি তার কিছু হয়ে থাকে বা তার যদি কোনো এরার্স থাকে বা তার যদি কোনো ভুল ত্রুটি হয়, সেগুলো যেমন আমাকে শেখাতে হবে বা বোঝাতে হবে, এর সাথে ডিসঅর্ডার্স যেগুলো থাকবে সেগুলোও কিন্তু আমাকে ওভারকাম করে নিতে হবে। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন child pedagogy as well as in your English pedagogy in development. Why? Because there are 4 language skills. What are they? Listening, speaking, reading and writing. So listening, speaking, reading and writing is the most important part. আমরা জানি যে এই চারটে ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না, কারণ লিসেনিং, স্পিকিং যেমন রাইটিং স্পিকিং এর সাথে ইম্পর্টেন্ট, চারটেই হচ্ছে তার সাথে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। সো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমার অবশ্যই এই চারটে স্কিল খুব খুব প্রয়োজন। নেক্সট উই উইল মুভ অন টু অ্যানাদার পার্ট, যেটা হচ্ছে এই পার্টটা বেসিক্যালি আমাদের ইংলিশ পেডা যখন আমরা পড়বো তখন কিন্তু এইটার উপর খুব খুব জোর দিতে হবে, কারণ আমরা যখন সিলেবাস নিয়ে ডিসকাশন করছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট you have to differentiate between approach, method as well as technique. So what is the meaning of the line approach, method and technique? তিন টাইপে ভাগ করা। কারণ আমি যখন ইংলিশ শিখছি, আমি যখন ক্লাসে ইংলিশ পড়াবো, আমাকে কিন্তু কিছু মেথডস, অ্যাপ্রোচ, টেকনিক ইউজ করে আমাকে পড়তে হবে। সাপোজ তোমাদের বললাম, আমরা জানি আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের সার্কুলার বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অনেক স্কুল ইন্টেরিয়ারে আছে যেগুলো হয়তো আমাদেরকে খুব, যদি আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলি, the child cannot understand because we have to understand the situation. The most important thing is that. So আমি ইংলিশ জানি, that doesn't mean that my student or my child who is standing in front of me সে আমার সব ভাষা বুঝতে পারবে, সেটা সম্ভব নয়। তাই আমাকে কিন্তু ইংলিশ ভাষাটাকে সেই রকম সহজ করেই বলতে হবে, যার জন্য আমার এখানে অনেক রকম মেথড আমরা পড়বো। যখন আমরা পেডা পড়বো বা ইংলিশ পেডাগজি আমরা নিজেরা যখন আমরা স্টাডি করব, আমরা দেখবো যে আমাদের অনেক মেথডস আছে, যেমন ডিরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, কমিউনিকেটিভ মেথড, অনেক মেথডস আছে, উই উইল স্টাডি অন লেটার অন। বাট যেটা বলার সেটা হচ্ছে উই ক্যানট ইউজ ডাইরেক্ট মেথড, because direct method হচ্ছে very important method in teaching English, but direct method এর rule হচ্ছে you have to speak in English and that we cannot do in our state, যেটা খুব মনে রাখতে হবে। কারণ বেসিক্যালি অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ইংলিশটাকে হয়তো অনেক দিন পরে হয়তো সেটা পড়ে সে হয়তো বুঝতে পারছে না জিনিসটা কি বলতে চাইছে। সো আমাকে বুঝে, আমার স্টুডেন্ট যাতে বোঝে সেই অনুযায়ী কিন্তু আমাকে করতে হচ্ছে। তো এইরকম রিলেটেডই আমাদের এই অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক্সের মধ্যে আমাদের সবটা ডিল করা আছে। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইভ্যালুয়েটিং? হাউ ইউ উইল ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা। এবার আমাদের অনেক রকম অ্যাসেসমেন্ট আছে, আমাদের টেস্ট আছে, আমাদের ফর্মেটিভ আছে, আমাদের সামেটিভ আছে, সব রকম আমাদের অ্যাসেসমেন্ট দিয়ে কিন্তু আমাদের পড়তে হয়। এবার আমাদের যে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রফিসিয়েন্সি? মানে তুমি কিভাবে কথা বলবে। দেখো এখানে রয়েছে স্পিকিং, লিসনিং,
রিডিং অ্যান্ড রাইটিং, চারটের তুমি কতটা দক্ষ হয়েছো। এই যে আমরা আগের টপিকে পড়েছি আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলস, সেই স্কিলসই হচ্ছে এই চারটে প্রকার। এবার এই চারটেতে তুমি কতটা প্রফিসিয়েন্সি গেইন করেছো, মানে তুমি কতটা তোমাকে ইভ্যালুয়েট করা যাবে বা তোমাকে একটা টিচার কিভাবে ইভ্যালুয়েট করবে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এটাই। যার জন্য অনেকগুলো আমাদের টেস্ট থাকে, ডায়াগনস্টিক টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্টের মধ্যে অনেক রকম পড়ছে, তো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট পড়তে হবে এবং দেখতে হবে যে একটা ল্যাঙ্গুয়েজ, কারণ তুমি যখন প্রথম থেকে তাকে মেথড করালে বা পড়ালে অবশ্যই তোমাকে দেখতে হবে না যে তুমি মূল্যায়নটা কি করছো, কারণ সে কতটা তোমার কথা বুঝতে পারলো। কারণ তুমি যখন ক্লাসে একটা জিনিস পড়াচ্ছ, তোমার প্রথমেই মনে রাখতে হবে যে আমি যেটা পড়াচ্ছি সেটা আমাকে পরীক্ষা নিতে হবে, বিকজ আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হু হ্যাজ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। তো সেটার ওপর বেস করে কিন্তু এটা হচ্ছে ইভ্যালুয়েটিং। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে দিস পার্ট। দেখো সবসময় মনে রাখবে যে শুধুমাত্র টেক্সট বুক নিয়ে কিন্তু পড়াশোনা হয় না, কারণ যত আমরা টিচিং টিএলএম করব বা টিচিং এজ রাখবো বা মাল্টিমিডিয়া ইউজ করব বা একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম করব, আমাদের সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে একটা স্টুডেন্ট, সে হয়তো আমার পড়াশোনা ঠিক বোর্ড হয়ে যাচ্ছে, ভালো লাগছে না তার শুনতে, সে যদি আমার চারিপাশে আমার একটা জিনিস যেটা আমি পড়াতে চলেছি সেই জিনিসের যদি আনুষঙ্গিক কোনো জিনিস সে দেখতে পায়, তাহলে অবশ্যই সেটা কিন্তু সে নজরে রাখবে এবং সেটা কিন্তু পড়বে। আমাদের এই টপিক থেকে অনেকগুলো কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স আসে, কারণ এই টেক্সট বুক রিলেটেড, মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ইউজ ইন টিচিং লার্নিং মেটেরিয়ালস, বিকজ একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম অবশ্যই প্রয়োজন। এবং আমি নিজে একটা টিচার যখন হয়ে ক্লাসে ঢুকছি, আমার কিন্তু মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অবশ্যই থাকা দরকার, কারণ উইদাউট মাল্টিলিঙ্গুয়াল মেটেরিয়াল আই ক্যান নট টিচ ইন দ্য ক্লাস। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট while teaching, কারণ আমি আমার পেদাটা ইম্পর্টেন্ট কিভাবে, হাউ ইউ আর ট্রেনিং আ চাইল্ড। সো যখন তুমি একটা চাইল্ডকে ট্রেন আপ করছো, তখন অবশ্যই তোমার টিচিং লার্নিং মেটেরিয়াল থাকা উচিত, কারণ লার্নিং মেটেরিয়াল না থাকলে তোমার পড়ানোটা ইনকমপ্লিট। লাস্ট যেটা আমরা আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে দিস পার্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। Now what is the meaning of the word remedial? Remedy আমরা জানি যেটা সুরাহা করি, বা আমরা একটা কোনো জিনিস যদি পড়ানোর পর পরীক্ষা নিলাম, পরীক্ষা নেওয়ার পর আমরা দেখলাম যে নানান ধরনের কিছু অসুবিধা আমি ফেস করছি, কারণ সেই স্টুডেন্টটা হয়তো সে ভালো মার্কস পায়নি। তখন আমার কি কাজ হবে? আমার কাজ হচ্ছে যে আমি তাকে শেখাবো কিভাবে করবো তাহলে, কারণ অলরেডি তো পরীক্ষা নেওয়া হয়ে গেছে, ইটস ওভার, রেজাল্টও বেরিয়ে গেছে এবং দেখতে পাচ্ছি স্টুডেন্টটা ভালো করেনি। তাহলে আমার অ্যাজ আ টিচার আই শুড হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু টেক ওয়ান্স মোর আ টেস্ট অফ দ্যাট স্টুডেন্ট। আমি যদি তাকে আরেকবার সুযোগ দিই যে হ্যাঁ তুমি এটা ভালো করে পড়ো বা তুমি এটা আরেকবার সুযোগ, ধর রেমিডিয়াল টিচিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তুমি কিন্তু ক্লাসরুমে বসে রেমিডিয়াল টিচিং করতে পারবে না, ইউ হ্যাভ টু টেক আ স্পেশাল ক্লাস ফর দেম। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। এবং রেমিডিয়াল টিচিং যখন আমরা পড়বো, আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন্স যখন আমরা শেয়ার করবো বা আমরা যখন আলোচনা করব, তখন তোমাদের এটার উপর খুব জোর দিতে হবে যে রেমিডিয়াল টিচিংটা কোথায় হবে বা কিভাবে করবে। তুমি কিন্তু একটা গোটা ক্লাসরুমে ইন ফ্রন্ট অফ অল দ্য স্টুডেন্টস হু হ্যাড স্কোর্ড মাচ মোর মার্কস দ্যান দ্য আদার্স, তুমি কিন্তু তার সামনে রেমিডিয়াল টিচিং করতে পারো না। ঠিক আছে, তো এইটা হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের মেন উদ্দেশ্য। কারণ আমি যখন পুরোটা পড়ালাম, আমি দেখালাম যে অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ কত টাফ, কতটা বুঝতে হচ্ছে, বাট আমি কিন্তু টাফ সেটা তাকে বোঝাতে পারবো না, বিকজ আমাকে তার কাছে কিন্তু ইংলিশ অ্যাজ আ ইজি ল্যাঙ্গুয়েজ আমাকে শেখাতে হচ্ছে, বিকজ আমি জানি যে তাকে যদি আমি একবার টাফ বলে দিই, সে কিন্তু পুরোটাই রেমিডিয়াল টিচিংয়ের মধ্যে পড়ে যাবে। তো রেমিডিয়াল টিচিংয়ে যাওয়ার আগে আমি যদি বাদবাকি যা যা সেগমেন্টস আছে তার মধ্যে দিয়ে যদি আমাকে কভার আপ করে ফেলতে পারি এবং ইভ্যালুয়েশন করে দিতে পারি, তাহলে আশা করি আমাকে আর রেমিডিয়াল টিচিংয়ের মধ্যে যেতে হচ্ছে না। বাট সবাই তো সমান হয় না, কিছু স্টুডেন্টস থেকেই যায় যে তারা হয়তো কিছুটা বুঝতে পারলো বা বুঝতে পারলো না, তখন আই হ্যাভ টু টেক দিস স্টেপ যে আমাকে একটা রেমিডিয়াল টিচিং করতে হচ্ছে। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা পড়ার সময় বা স্কুলে যাওয়ার সেরকম সুযোগ পায় না, সেরকম পারিবারিক সমস্যার জন্য বা কিছু যে ইন্টিরিয়র যে স্কুলসগুলো আছে সেখানে কিন্তু রেমিডিয়াল টিচিং করতে হয়, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সো এই আমাদের আলোচনা ছিল, কারণ আমাদের
কম্প্রিহেনশন পার্টটা যেটা বললাম সেটার ওপর ফোকাস করতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট দ্য চাইল্ড পেডাগগি বা ইংলিশ পেডাগগি ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, সেটাকে এর উপর খুব জোর দিতে হবে। এবং এইভাবে যদি পড়তে থাকো, কারণ প্রত্যেকটা পার্ট যেভাবে বললাম সিলেবাসের উপর জোর দিয়ে, যেভাবে কম্প্রিহেনশনটা এবং পেডাটা যেভাবে আলাদা আলাদা ডিভিশন করে ডিসকাস করা হলো, সেটা যদি একটু ফোকাস করো তাহলে আশা করি প্রাইমারি টেটে ইংলিশ নিয়ে খুব একটা সমস্যা হবে না। বাট তাও ভালো করে টপিকগুলো একটু ডিসকাস করবে, কারণ ভালো করে জিনিসগুলো ভালো করে বুঝবে, কারণ কোনটা সেগমেন্টে কোনটা ইন্টার রিলেটেড। কারণ চাইল্ড পেডা বা ইংলিশ পেডার মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই, কারণ তোমরা যখন সিপি পড়ছো সেরকম খুব একটা ডিফারেন্স পাবে না। জাস্ট এখানে একটা ডিফারেন্সই আছে, যেটা হচ্ছে হাউ ইউ উইল মেথড, তুমি কিভাবে মেথডটাকে অ্যাপ্লাই করবে টিচিং ইংলিশে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।